এই হোটেলে আসেন সবার আগে এই ফাঁদগুলো একটু অ্যাভয়েড করবেন। চলে এসেছে খাওয়ার, এসেছে গরম গরম ভাত, আর এই পুরো টাকাটা কিন্তু ওই রেজিস্ট্রেশন অফিসে দিতে হবে ক্যাশে। এই যে দূরে কাঞ্চনজঙ্ঘা। হোটেল থেকে এখন চেক আউট করছি। চেক আউটের সাহায্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই ব্যক্তি। কি ব্যাপার, চলে যাচ্ছি তো, আর তো দেখা হবে না। ভালো থাকবো, বুঝেছো? মুখটা একটু দেখো দেখি, সুন্দর মুখ। বাবা চলে এসো, চলে এসো, এসো। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে হলো 22শে জানুয়ারি, আর আমি আজকে যাচ্ছি মিরিক থেকে মানেভঞ্জন থেকে যাব হলো সান্দাকফু। তো বেশ 2 ঘন্টার জার্নি, যেখানে ছিলাম সেখান থেকে পুরো মানে যে পয়েন্টে যাব সেই অবধি। আর আমার এই পাশে রয়েছে নেপাল আর অন্য পাশে রয়েছে ইন্ডিয়া, আর মাঝখানের রাস্তাটা হলো বর্ডার। তো বেশ সুন্দর একটা পরিবেশ, দারুণ গাছপালা। তো মেনলি আমি বলতে চাই আমরা যে হোটেলটায় ছিলাম তার সম্পর্কে। তো প্রথম দিন আমি বলেছিলাম যে হোটেলটা খুব ভালো, এই ওই সেই। তো ভালো কথা, হোটেলটা মানে রুম ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। কিন্তু হোটেলের চারিদিকে ওনারা ফাঁদ পেতে রাখেন কি করে মানুষকে ঠকানো যায়। তো প্রথম ফাঁদ ছিল আমাদের রুম হিটিং। তো পাহাড়ের ওপরে একটা হোটেল, ঠিক আছে, একটা 3 স্টার হোটেল, বেশ রেপুটেটেড হোটেল, যেরকম মানে ওয়েবসাইট বলছে আর সবকিছু জানছি। ওদের প্রচুর ব্রাঞ্চ আছে আরো অন্যান্য জায়গায় বেঙ্গলে। তো আমি যে রুমগুলো বুক করেছিলাম সবকিছু দেখে বুক করেছিলাম যে হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড রুম হবে, যাতে সবকিছু কমফর্ট হয়ে যায় সবার। যেহেতু পাহাড়ের ওপরে ঠান্ডা আরো বাড়ে রাত্রিবেলা, তো মানে মোটামুটি 8-9 চলে যায়। আর রুমের ভেতরগুলোতে কোনোটায় কাঠ আছে আর কোনোটায় পাথরের ফ্লোর আছে। তো সেগুলোতে ঠান্ডা, রুম মানে বাইরে যত ঠান্ডা থাকে রুমের ভেতরে তার থেকে বেশি ঠান্ডা থাকে। তো রুম হিটিংটা খুব খুব বেসিক একটা নেসেসিটি, মানে এরকম জায়গায় যেখানে রুম হিটিং অ্যাভেলেবেল এবং দেওয়া যায়। তো ভালো কথা, যখন রুমে গেছি দেখছি রাত হয়েছে, ঠান্ডা বেড়ে গেছে, রুম হিটিং নেই। তো কি ব্যাপার, আমি ভাবলাম হয়তো আলাদা করে বলতে হবে বা কোনো সেন্ট্রাল রুম হিটিং থাকবে, যেটা আমি জানি না, যেটা আমি চালু করতে চাই। তো ফোন করলাম রিসেপশনে, বলছে নাকি রুম হিটিং পার রুম পার নাইট 600 টাকা, তার উপরে ওরা নাকি ট্যাক্স বসাবে। তো আমি তো ওদের মামা বাড়ির কেউ হই না, তো ভালো কথা। তো তারপরে সেটা নিয়ে বাঁধলো বিশাল যুদ্ধ রীতিমতো। প্রথমে ফোনে হলো, মানে ফোন থেকে রিসেপশনে, তারপরে রিসেপশনে গিয়ে যুদ্ধ হলো আমার সাথে। রুম হিটিং এর পয়সা আমি দিইনি, মানে হিটারের পয়সা আমি দিইনি, কারণ এটা একটা বেসিক নেসেসিটি। মানে আপনি যখন একটা পাহাড়ি এলাকায় গেছেন এবং সেখানে যখন মানে একটা রুম আপনি নিচ্ছেন, আপনি সবকিছু ভেবেই নেবেন যে এখানে এই এই জিনিস থাকবে। যেহেতু হিটিং এর জন্য ওয়েবসাইটেও কিছু ইনক্লুডেড করা দরকার ছিল যে হ্যাঁ এই রুম আপনারা এত টাকা দেবেন, এটা স্ট্যান্ডার্ড রুম। তা সত্ত্বেও আপনাদের কিন্তু হিটার অ্যাভেলেবেল নয়। যদি হিটার নিতে হয় আপনাদেরকে এক্সট্রা পয়সা দিতে হবে। এরা যেটা আপনাকে নর্মালি দেওয়ার কথা সেটার জন্য এরা ইচ্ছা করে পয়সা চায়, এবং যারা জানে না, মানে যারা ঠকে এদের থেকে, তাদের থেকে এরা এত এত টাকা নেয়। আমরা যখন ঢুকেছিলাম তখন, মানে যখন হোটেলে জাস্ট ঢুকলাম, লাগেজ রাখছি প্রথম দিন, তখন আমাদেরকে বললো আপনাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হবে, সেটা হলো 1 কাপ করে চা সবাইকে। তো ভালো কথা, আমরা ওয়েলকাম ড্রিঙ্ক খেলাম, মানে নর্মাল কাপে 1 কাপ করে চা দিল। আজকে যখন বেরোচ্ছি তখন একটা বিল ধরাচ্ছে, বেশ অনেকটা টাকা। কিসের বিল? বলছে ওই যে চা খেয়েছিলেন না, ওটার দাম হচ্ছে 60 টাকা, আর প্রত্যেকটা চায়ের উপরে ট্যাক্স লাগিয়েছি। তো হায় রে বাবা, মানে এখন আমার মধ্যে কোনো এনার্জি নেই ওদের সাথে ঝগড়া করার এই বিষয়ে। তো মানে কিরকম ধরনের মানে এদের কি বলবেন। আর চায়ের ব্যাপারটা নিয়ে আমার হাসি পেয়েছে অত্যাধিক, কারণ একটা হোটেল, একটা রেপুটেটেড হোটেল, তার একটা প্রিন্সিপাল নিজস্ব থাকা দরকার। আর মেন কথা হলো তুমি পয়সা নাও, কিন্তু তুমি বলে নাও, না বলে মানে একটা মানুষকে তুমি বলছো ওয়েলকাম ড্রিঙ্ক দিলাম আপনাদেরকে, ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়ার পরে যখন বেরোচ্ছি তখন বলছে এটার জন্য পয়সা লাগবে। মানে এটা কিরকম ধরনের পয়সা? আগে থেকে বলতে হবে হ্যাঁ এটার জন্য কিন্তু আমরা ড্রিঙ্ক দিচ্ছি, তার জন্য আমরা আপনাদেরকে পে করতে হবে। মানে ঠিক আছে, মানে ওটা বিশাল কোনো ব্যাপার না, কিন্তু স্টিল
একটা নিজস্ব মান সম্মান থাকা দরকার আমার মনে হয়। তো এইগুলো একটু খেয়াল রাখবেন যদি আপনারা এই জায়গায় আসেন, এই হোটেলে আসেন। সবার আগে এই ফাঁদগুলো একটু অ্যাভয়েড করবেন। প্রত্যেকটা জিনিসের আগে প্রশ্ন করবেন ওদেরকে, কারণ প্রথমে যদি প্রশ্ন না করেন পরে আপনাকে একটা বিশাল বড় বিল ধরাতে পারে। সেটা সামান্য চায়ের জন্য হতে পারে আর হিটিং এর জন্যও হতে পারে। আর যেটা বেসিক নেসেসিটি, যেটা খুবই বেসিক, মানে যেটা হতেই হয়, সেগুলো আপনাকে এখানে রীতিমতো লড়ে নিতে হবে। ওরা এমনি এমনি আপনাকে দেবে না। তো এই ছিল এক্সপিরিয়েন্স এই হোটেলের। মানে পুরো 2 দিন ধরে মাথা খারাপ করে দিয়েছিল হিটিং নিয়ে। তো ব্যাপার হলো আমি যদি একা থাকতাম তখন আমি হয়তো অতটাও ঠিক আছে মানে মেনে নিতাম বা কিছু, বা নিতামই না। কিন্তু পরিবারের সাথে থাকলে ওটা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে। যখন রুমের ভেতরে 4-5 ডিগ্রিতে কে শুতে পারে? ওটা তো অসম্ভব ব্যাপার না একটা। যতই আপনি মানে 4-5টা লেপ কম্বল গায়ে মুড়িয়ে নিন, এটা কখনোই হয় না। তো এই আর কি, এটাই শেয়ার করার ছিল। এখন আশা করি নেক্সট যেখানে যাব সেখানে আগে থেকে সব জিজ্ঞেস করে নেবো যে এরকম কিছু আছে কিনা, কোথায় পয়সা লাগবে, কোথায় লাগবে না। আর যেগুলো নেসেসিটি সেগুলোর জন্য আবার যুদ্ধ করতে হবে যদি আবার এরকম ঠকানোর চেষ্টা করে। তো দেখা যাক, চলুন আপনাদের রাস্তাটা দেখাই। ভীষণ সুন্দর রাস্তা, পুরোটাই জঙ্গল এরিয়া দিয়ে যাচ্ছি। আমার পাশ থেকে হয়তো দেখাই যাচ্ছে। আর আমি আগেই বললাম ওই পাশটা নেপাল, এই পাশটা ইন্ডিয়া, মাঝখানে রাস্তা। আমি একবার ভালো করে দেখাচ্ছি। তো চলতে চলতে একটা দারুণ ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। ভিউ পয়েন্টের নাম হলো সিমোনা ভিউ পয়েন্ট। আমি দেখাচ্ছি। এইটা হলো রাস্তাটা যেখান থেকে যাচ্ছি, আর ঠিক রাস্তার পাশেই রয়েছে এই অসাধারণ একটা ভিউ পয়েন্ট। ওই পাশটা রোদ আর কুয়াশা একসাথে পড়েছে। দারুণ একটা দৃশ্য। গাড়ি এখানেই দাঁড়ানো, আর এখানে রয়েছে একটা চায়ের দোকান। চা, ম্যাগি, দুধ চা বোধহয় উনি না বলেন। এই হলো চারিদিক। এখান থেকে নিয়ে নিলাম চা। চায়ের দাম কত? চা কি 10 টাকা করে চা। আমি খাবো হলো এখান থেকে ম্যাগি। ভেজ ম্যাগি হলো 50 টাকা। তো ভেজ নন ভেজ ম্যাগি কত আমি জিজ্ঞেস করিনি। আর এখানে তাছাড়াও রয়েছে ওই ডিম পাউরুটি টাইপের, পাউরুটি দেবে, তার সাথে ডিমের অমলেট করে দেবে। তো সেটা নিচ্ছে ওরা 70 টাকা, মানে 3টে ব্রেড দেবে আর একটা অমলেট দেবে। পাহাড়ে এসে নাকি শুনেছি ম্যাগি খাওয়ার একটা বিশাল মজাই আলাদা। তো ভাবছি সেটাই একবার ট্রাই করি। তো আমার প্রথম এক্সপিরিয়েন্স পাহাড় আর ম্যাগি। অনেক শুনেছি, অনেক নাকি ভালো লাগে, খেয়ে দেখি। ম্যাগিটা ভালো করেছে, কিন্তু এখানে গরম গরম ম্যাগি বোধহয় বেশি টেস্ট লাগছে, এটাই। চলে এসেছি মানেভঞ্জনে। এবার এখান থেকে যাব হলো তুংলিং। সেটার জন্য এখান থেকে গাড়ি বুক করতে হবে। আমরা যে ট্যাক্সি করে আসলাম সেটা আমরা আগে থেকে বুক করিনি। আমরা মিরিকে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখানে গিয়েছিলাম। গিয়ে এমনি একটু ঘোরাঘুরি করে দাঁড়াচ্ছিলাম। তো সেখান থেকেই মানে ওখানে আপনারা দাঁড়ালে আপনাদের কাছে এসে জিজ্ঞেস করবে কোথাও যাবেন কিনা, কোথাও যাবেন কিনা। তো তখনই এই ট্যাক্সিটাকে বুক করি। তো এখন যেহেতু অফ সিজন, দামটা বলছিল যে ওখান থেকে এই লোকেশন অবধি আসতে উনি নেবেন 2500 টাকা। এবার 2500 টাকে সেটাকে কমিয়ে 1700-তে নিয়ে এসেছি। তো এবার এখান থেকে আমরা গাড়ি বুক করব তুংলিং যাওয়ার জন্য, আর সেখান থেকে যাব সান্দাকফু।
আচ্ছা, এবার আমি ডিটেলসে এক্সপ্লেন করব যে মানেভাঞ্জান থেকে আপনারা কি করে তুংলিং আর সান্দাকফু ঘুরতে যেতে পারেন। তো আমি এখন যে এরিয়াটায় দাঁড়িয়ে আছি সবার আগে সেইটা দেখাই। এইটা হলো লোকেশনটা। আমরা যখন মিরিক থেকে এখানে মানেভাঞ্জান আসলাম, এইটা হলো জায়গা যেখানে দাঁড় করায়। এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক তার সামনেই দেখবেন এখানে একটা হোটেল রয়েছে, হোটেল প্রধান। তারপরে এখানে আরো টুরিস্ট বুথ রয়েছে। এইদিকে আরেকটা জামা কাপড় টাইপের, মানে সোয়েটার, গরম জামা কাপড় পাওয়া যাওয়ার দোকান রয়েছে। ঠিক এইটার সামনেই দেখবেন এইটা, যেখান থেকে পুরো বুকিংটা হচ্ছে। তো এখানে আসবেন, লাইন দিয়ে দাঁড়াবেন, এখান থেকে এই নামটা মনে রাখবেন। আমি জুম করে দেখাই। এখান থেকে আপনারা পুরো বুকিংটা করতে পারেন। মেনলি আপনাকে যেটা নিতে হবে সেটা হলো গাড়ি ওইখানে যাওয়ার জন্য। তো এইখানে এনারা ল্যান্ড রোভার দেন আর বোধহয় বোলেরো দেন। তো আমরা নিচ্ছি ল্যান্ড রোভার গাড়িটা। বুকিং এর ব্যাপারটা হলো, আমি যে গাড়ি নেব আমি নিচ্ছি ল্যান্ড রোভার। তো ল্যান্ড রোভার আমার পড়ছে টোটাল 8,500 টাকা। 8,500 টাকায় আমি পাচ্ছি 2 নাইটস উইথ ড্রাইভার। এখন বাজে 9:30 ঘড়িতে, এই যে উল্টো দেখাচ্ছে। এখন বাজে ঘড়িতে 9:30 না, এই 9:40 বাজতে যায় আর কি। তো এখন থেকে শুরু হবে, আমরা পুরো ঘুরতে ঘুরতে যেখানে যেখানে যাওয়ার যা যা দেখা দেখবো। যাওয়ার সময় যা যা ভিউ পয়েন্ট পড়বে প্রত্যেকটাতে দাঁড়াবে। যেখানে যেখানে আমরা ঘুরতে চাইবো, যেতে চাইবো, প্রত্যেকটা জায়গায় নিয়ে যাবে। মানে সেগুলো এইগুলোর মধ্যেই হতে হবে, এর বাইরে নয়, সেটা খেয়াল রাখতে হবে। আর মানে সবকিছুই করাবে পুরোটা মিলিয়ে, মানে গাড়ি আমাদের সাথেই সব সময় থাকবে উইথ ড্রাইভার। তো পুরোটা মিলিয়েই কিন্তু এই 8,500 টাকাটা পড়ছে। আজকে গাড়িটা নিয়ে এখান থেকে যাব আজকের রাত, কালকের রাত এবং তার পরের দিনকে সকালবেলা ড্রাইভার এখানে এসে আবার পৌঁছে এখানেই নামিয়ে দেবে। এখান থেকে ট্যাক্সি করে যেখানে যাওয়ার যেতে হবে। এখান থেকে কিন্তু আপনারা গাড়ি ছাড়াও বুক করতে পারেন অ্যাকোমোডেশন। যেমন তুংলিং আমি যাচ্ছি, এবার হ্যাঁ আপনারা অ্যাকোমোডেশন ওই লোকেশনগুলোতে গিয়েও বুক করতে পারেন, কিন্তু আমি এখান থেকেই করে নিচ্ছি কারণ অপশন আছে, এবং গিয়ে কি পাবো না পাবো আবার খুঁজতে হবে সবাইকে নিয়ে, সেটা একটা ঝামেলা হতে পারে। তো আমার অ্যাকোমোডেশন কিরম পড়েছে, আমি যে তুংলিং থাকবো সেখানে আমার অ্যাকোমোডেশন পড়েছে 1500 পার পার্সন, এবং এই 1500 টাকাটা কিন্তু ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, 3টে জিনিস। এবং কালকে যাব সান্দাকফু, তো সান্দাকফুতে আমার পড়েছে 1700 টাকা পার পার্সন ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। আর এইখানে আমি হিটিংটা জিজ্ঞেস করলাম, আমি জিজ্ঞেস করিনি, এনারা নিজে থেকেই বললেন যে এগুলো তো হোটেল নয়, তো এখানে হিটিংটা ইনক্লুডেড থাকে না। হিটিংটা আপনাকে 350 টাকা দিয়ে ভাড়া করতে হবে পার ডে। আর এটা যেহেতু অফ সিজন, আমার মনে হয় অ্যাকোমোডেশনের ভাড়াটা একটু কম, যখন সিজন থাকবে তখন এটা একটু বেশি হতে পারে। আর আরেকটা ব্যাপার হলো, এখানে পেমেন্ট অনলাইনেও হয়, ক্যাশেও হয়। অনলাইনে পেমেন্ট করতে হলে এনারা 100 টাকা এক্সট্রা নেবেন আপনাদের থেকে, আর ক্যাশে নিলে যা দাম তাই। আর এখান থেকে যখন আপনারা তুংলিং বা সান্দাকফু যাবেন, চেষ্টা করবেন হাতে বেশ মানে পরিমাণ মতো ক্যাশ রাখার, কারণ ওইসব জায়গায় কিন্তু ইন্টারনেটের খুব প্রবলেম। মানে ওনাদের কাছে ফোন পে আছে কিন্তু ইন্টারনেটের ভীষণ প্রবলেম, হয়তো সেটাকে আপনারা মানে প্রসেসই করতে পারবেন না। তো এখন পেমেন্টটা করতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেল। আমি তো বললাম যে এনাদের কাছে অনলাইন পেমেন্ট আছে, আপনারা জিপে, যেটা আমাদের ফোনপে, জিপে, সেটা করতে পারেন। কিন্তু এখানে ইন্টারনেটের অবস্থা খুব খারাপ, মানে একদম টাওয়ার নেই, নেট লাগছে না, সেই জন্য পুরো পেমেন্টটা ক্যাশেই করতে হবে। তো আপনাদের কাছে যদি পুরো ক্যাশ রেডি নাও থাকে, এখানে আশেপাশে এটিএম পেয়ে যাবেন। একবার সবাইকে জিজ্ঞেস করতে করতে গেলেই এটিএম পাওয়া যাবে একদম কাছেই, তো সেখান থেকে তুলে নিতে পারেন, তুলে নিয়ে পেমেন্টটা করতে হবে। আমি এখন সেই উদ্দেশ্যেই যাচ্ছি এটিএম খুঁজতে। আর এখানে যখন বুকিং গুলো করবেন, গাড়ি এবং অ্যাকোমোডেশন বা শুধু গাড়ি যাই বুক করুন আপনি, তার জন্য আইডি হিসাবে আপনার লাগবে আধার কার্ডের জেরক্স। যতজন আছেন প্রত্যেকজনের আধার কার্ডের জেরক্স কিন্তু লাগবে, সেটা অবশ্যই মনে করে যেন সাথে থাকে, খেয়াল রাখতে হবে। তো মেনলি আধার কার্ডের জেরক্সটা লাগছে এখানে পুলিশ ভেরিফিকেশনের জন্য, আর এখানে একটা ফর্ম দেওয়া হবে আপনাদেরকে। চলে এসছে গাড়ি, এই হলো, এই গাড়িটা করে যাব। এখানে পিছনে এরকম বসার জায়গা, আর সামনে এই সিটিটা কিন্তু, এই গাড়িটা ল্যান্ড রোভার, এই গাড়িটার জন্য খুব ফেমাস। কিন্তু ওই ঠান্ডা ঠান্ডা একটু লাগতে পারে, কিন্তু ভালো লাগবে।
এই আর কি। আর না হলে এই গাড়িতে প্রবলেম থাকলে বোলেরো সামনে আছে, বোলেরো বুক করতে পারেন। শুরু হয়ে গেল গাড়ি চালানো। এই হলো গাড়ির ভিতরটা, এবার যাচ্ছি। আমি সামনে বসেছি, শুনেছি এখানকার রাস্তা খুব অ্যাডভেঞ্চারাস, মানে বাজে রাস্তা। তো এই গাড়ির পক্ষে বোধহয় একদম সঠিক এই গাড়ি এই রাস্তার জন্য। দেখা যাক। গাড়িটা জাস্ট শুরু হলো আর 2 মিনিট এসেই এইখানটা দাঁড়ালো ভিজিটার্স সেন্টারে। তো টুংলিং আর সান্দাকফু যাওয়ার জন্য এইখানে একটা রেজিস্ট্রেশন করতে হয়। মানে এখানে আপনার নাম, ঠিকানা, এমার্জেন্সি কন্ট্যাক্ট, নিজের কন্ট্যাক্ট, আধার নাম্বার বা যে আইডি ক্যারি করছেন তার নাম্বার, সেটা দিতে হয়। আর এইগুলো হলো ওখান থেকে টিকিট দিয়েছে, 20 টাকা করে পার্কিং ফি নেবে গাড়ির। और यहाँ पे क्या क्या है? इसमें अभी आदमी का इधर अच्छा, ये और एक एंट्री फी, ये एंट्री फी है तुंगलिंग का। ओके, और क्या है? ये संदकपुर का, ये 20 रुपए करके सभी का लगेगा। अच्छा, और ये संदकपुर के गाड़ी का 480 लगेगा। ठीक है, गाड़ी के लिए 480 अलग से लगेगा और 280 लगेगा नेशनल पार्क के लिए टोटल। ठीक है, 200, সরি নট 280। আর এই পুরো টাকাটা কিন্তু ওই রেজিস্ট্রেশন অফিসে দিতে হবে ক্যাশে। একটুকুনি এসেই প্রথম স্পট হলো চিত্রে মনেস্ট্রি। এখানে এসে আমরা দাঁড়ালাম। তো এবার মনেস্ট্রিটা একটু ঘুরে দেখবো, ঘুরে দেখার পর আবার এখান থেকে শুরু করব আরেকটা জায়গায়। এরকম করেই দেখতে 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 যাবো আর কি। তো দেখাচ্ছি আপনাদেরকে চারিদিকটা। ওয়েদারের অবস্থা একটু খারাপ হয়ে গেছে, না হলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কথা। তো এখন এতটাই ফগি, এতটাই কুয়াশায় চারিদিক ভরে গেছে যে কিছুই দেখা যাচ্ছে না। এখান থেকে একটা দারুণ ভিউ হওয়ার কথা, তো পাহাড় আর সবকিছু মিলিয়ে। মনাস্ট্রির চারিদিকটা এরকম, আর এখান থেকে মনাস্ট্রির ভেতরটা হয়তো যাওয়া যাবে। তো এখান থেকে গিয়ে একবার দেখবো। এখানে ভেতরে ছবি তোলা যাবে না, তাই আমি গিয়ে দেখে আসি। এই রাস্তাটা একটা গাড়ি চলার মতোই, সেখানে এই একটা বিশাল বড় গাড়ি ঢুকেছে। এখন অনেকক্ষণ ধরে দুজন দুজনকে পাস করার চেষ্টা করছে বিনা ড্যামেজ কিয়ে। এই গাড়ির মানে এই দিকের পুরো চাকাগুলো এই গর্তর মধ্যে হয়ে গেল। আবার চলে আসলাম একটা দারুণ ভিউ পয়েন্টে, আর এখান থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দেখাচ্ছি, এই যে দূরে কাঞ্চনজঙ্ঘা। আর এই হলো রাস্তাটা যেখান থেকে আমরা যাচ্ছি, মানে এই রাস্তা ধরেই যাবো, এই রোডটা ধরে ওইখান থেকে এসছি। তো যেতে যেতে পুরো এই পাশটাতে দেখা যাবে আর কি কাঞ্চনজঙ্ঘা। যেতে যেতে দেখতে পাচ্ছেন আরো পাহাড়ি রাস্তা পড়ছে, এই দিকটা এরকম জঙ্গল, এই দিকটা পাহাড়। তো এই দিকটা পুরোই দেখা যাবে। এখন বেশ ওয়েদারটা ভালো হচ্ছে, এইখানটা বেশ হাওয়া দিচ্ছে অনেক, আর একটু ঠান্ডা ঠান্ডা এই জায়গাটা। চলে এসেছি তুংলিং গ্রামে, একটা ছোট্ট গ্রাম পাহাড়ের ওপরে, যেটা নেপাল বর্ডারে পড়ে। ভীষণ সুন্দর একদম পাহাড়ি এলাকা। যেখানে আমি আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘাটা দেখালাম, মানে যেখানে ভিউ পয়েন্টে দাঁড়ালাম, সেখান থেকে ঠিক 1 মিনিট ড্রাইভ করেই যে আমাদের হোমস্টে ওনারা ঠিক করেছে আর কি, যেটা দেবে সেটাতে চলে এসেছি। তো গিয়ে লাগেজ টাগেজ রেখে
এখন একটুখানি বেরিয়েছিলাম, এবার আপনাদেরকে হোমস্টেটা দেখাবো। কিন্তু তার আগে এখন আগে লাঞ্চটা করে নেবো, করে নিয়ে তারপর হোমস্টেটা যখন ওখানে যাব তখন দেখাবো। এইখানটা আমরা খাবো, আমাদের হোমস্টেটা ওই দিকটা আছে, ওখান থেকে ওই 1 মিনিট মতো হাঁটা, একটু উঠে আসা আর কি, এসে এইখানে আমাদেরকে খেতে বলেছে। তো এটার ভেতরটা আমি দেখাচ্ছি। তো এখানে এরকম একটা দোকান মতো যেখানে চিপস টিপস কোল্ড ড্রিঙ্ক সব পাওয়া যাবে। এটা কিন্তু বন্ধ হয়ে যায় 5টায়। আর এরকম হলো ভেতরটা, ভেতরটা বেশ গরম। এই হলো ভেতর, ওদিকে কিচেন, আর এখান থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ দেখা যাবে। আশা করি যখন খেতে বসবো এই গাড়িটা সেখান থেকে চলে যাক, সেটাই চাইবো, তাহলে ভিউটা আপনাদের দেখাতে পারবো। চলে এসেছি খেতে, আর খাওয়ার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ। আর এখন আকাশটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, রোদ উঠছে, কুয়াশাগুলো অনেকটা কম হয়েছে যখন এসেছিলাম তখনের থেকে। আর আমি আগেই বলেছিলাম এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু ইনক্লুডেড। এখন করব হলো লাঞ্চ। লাঞ্চে আছে ডিম আর ডাল, মিক্স ভেজ, আরো কিছু বোধহয় ভাজা বা কিছু টাইপের। তো লাঞ্চটা এখানে এসে করতে হবে, আর ডিনারটা বললো রুমে দিয়ে দেবে সবারটা। এই হলো ভিউ, যেটা খেতে খেতে দেখবো। চলে এসেছে খাবার, এসেছে গরম গরম ভাত, এসেছে ডিম, এটা কি আচার, স্যালাড, এটা হলো মিক্স ভেজ, আর বোধহয় ডাল আসতে পারে। দিয়েছে ঘি, এখানের কি একটা চমড়ি গায়ের ঘি, আর ডাল। তো এখন যেটা করব সেটা হচ্ছে এই গ্রামটাই ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো, কখনো উপরে উঠবো, কখনো নিচে নামবো, আশপাশটা দেখবো কি কি আছে এখানে। তো এটাই প্ল্যান এখন। অতটা হেক্টিক কিছু রাখিনি যে এখানে যাব সেখানে যাব, শুধু এই জায়গাগুলোকে একটু এনজয় করবো আর কি সবাই মিলে, এটাই। উপর থেকে এটা হলো তুংলিং যে গ্রামটা, তার একটা ভিউ। ওদিকটা পাহাড় থাকার কথা, মানে জঙ্গল টাইপের পাহাড়, যেটা এখন কুয়াশা আর মেঘে ঢাকা। দেখতে পাচ্ছেন কিরম ভাবে মেঘ যাচ্ছে ধোঁয়ার মতো। আর এইখানে এখন কিন্তু প্রচুর হোমস্টে তৈরি হচ্ছে, অনেক দেখছেন এই যে নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে, প্রচুর হোমস্টে এখানে এখন নতুন করে তৈরি হচ্ছে। আর আমরা আছি এইটাতে। তো এইটা আমি যখন বাড়িতে যাব তখন আমি দেখাবো একেবারে। আর ওইখানে কিছু একটা আছে, এখন সেদিকেই হাঁটছি। উঠে গেলাম, ওইদিকে ছিলাম, ওখান থেকে একটু ওপরে উঠেই রয়েছে এখানে একটা সুন্দর মতো থুপা, এগুলোকে থুপা বলে আর কি। আর চারিদিকে দারুণ একটা পরিবেশ। গ্রামের আরেকটু পার্ট আছে ওইদিকে। আর খাবারটা বেশ ভালো ছিল, এখানে রান্না বান্না খুব পাতলা করে করা হয়, মানে ডিমের ঝোলটা একদম হালকা করে করেছে, তারপরে একটা মিক্স ভেজ করেছে, খুব ভালো, ভীষণ সুস্বাদু খাবার। কিন্তু এখানে ভাত, আলু এগুলোর পরিমাণ অনেক বেশি থাকে, যেহেতু অনেকটা পাহাড়ের ওপরে, তো হয়তো সবজি আনতে এরকম অসুবিধা হবে স্বাভাবিক। যাদের ওই আলু আর ভাত খেতে একটু সমস্যা আছে, একটু বুঝে শুনে খেতে হবে আর কি, বা চাইলে কোনো ওষুধ অ্যাডভান্সে নিয়ে আসবেন সাথে, যদি কোনো অসুবিধা না হয়। এখানে দুজন ভয়ঙ্কর রকমের আরাম করছে রোদে, একজন তাও অর্ধেক চোখ বন্ধ করে বসে আছে, আরেকজন তো শুয়েই পড়ছে। কি খবর, বাড়ি কোথায়? আর এখানে কিন্তু টাওয়ার খুব একটা ভালো না, মানে ওই জাস্ট মাঝে মধ্যে আসছে, মাঝে মধ্যে চলে যাচ্ছে, মানে ওই হোয়াটসঅ্যাপ কল করা এইসব করাগুলো আমার তো হচ্ছে না, কারুরই দেখছি হচ্ছে না তেমন। তো টাওয়ারটা খুব একটা ভালো না, অনেকটা উঁচুও। তো এখানে ওই বলতে পারেন একটা ডিজিটাল ডিটক্স হয়ে যাবে বেশ, যদি ফ্যামিলির সাথে আসেন, সবার সাথে গল্প গুজব
আর কি চাই। ওই দিক থেকে ঘুরে এসে এখন ঠিক গ্রামের মাঝামাঝি জায়গা থেকে হাঁটছি। এগুলো কিন্তু সবই হোমস্টে, মানে বাড়িও আছে, লোকাল লোকজন অবশ্যই থাকেন, কিন্তু এখন এখানে প্রচুর হোমস্টের জন্য আর কি বাড়ি ঘরদোর তৈরি করা হচ্ছে। দারুণ একটা পরিবেশ, দারুণ, মানে একদম শরীর মন ভালো করার জন্য ভীষণ সুন্দর। বেশ অনেকটা হেঁটে ওই দিক থেকে ঘুরে আসলাম। এবার যাচ্ছি অ্যাকোমোডেশনের দিকে। এখন রোদ আছে, রোদটার মানে মিনিট 15-20 পরে আর থাকবে না, মানে আস্তে আস্তে সন্ধ্যা হবে আর কি। তো এবার আপনাদেরকে অ্যাকোমোডেশনটা দেখাবো। এইটা হলো যেখানে আমরা আছি। এরকম এগুলো এখন সব কাজ চলছে, এই পাশে একটা তৈরি হচ্ছে, এটা নতুন, একদম নতুন তৈরি হয়েছে, দেখেই বোঝা যাবে। আর এইখানে আরো তৈরি হচ্ছে সব নতুন নতুন, আমি উপর থেকে দেখাচ্ছিলাম। আর এখান থেকে ভিউটা কম্প্রোমাইজ হয়ে গেছে, কিন্তু আগে দেখা যাচ্ছিল। এরম হলো টোটাল বাড়িটা, একটা কটেজ হাউস টাইপের। আচ্ছা, এখানে দুটো ফ্লোর আছে, নিচে একটা আছে, উপরে একটা আছে। আমি আছি উপরের ফ্লোরটাতে। এরম ঢুকছি পাশ থেকে, আর সিঁড়ি সব নতুন এগুলো। আর এইখানে রয়েছে বাথরুম। এই হলো, তালা খুলবো। এই হলো অ্যাকোমোডেশনটা। এখানে বয়লার আছে আর ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। এই হলো ওই অ্যাটিক টাইপের আর কি, কিন্তু খুব সুন্দর। এইখানে একটা শোয়ার ব্যবস্থা দুজনের, এইখানে শোয়ার ব্যবস্থা দুজনের, আর একটা সুন্দর ব্যালকনি রয়েছে। যদি এখন এখান থেকে ভিউটা এরকম, মানে সবই কাজবাজ চলার ভিউ, কিন্তু তাও আমার বেশ ভালো লেগেছে। এই হলো পুরো ব্যাপারটা। এটা প্রচন্ড নতুন, একটা বেশ নতুন নতুন গন্ধও রয়েছে, মানে নতুন বাড়ি হলে যেরকম হয়। এখানে ভালো গরম কম্বল দিয়েছে, আর এখান থেকে উপরে ভেন্টিলেশন আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।